নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে রয়েছে স্বামীজির খাওয়া দাওয়ার দ্বিতীয় পর্বের গল্প। এই গল্পে আমি মূলত যে বিষয়গুলোকে আলোকপাত করব, রাঁধুনি স্বামীজি কেমন ছিলেন এবং স্বামীজির ঝাল প্রীতি সে এক বিস্তর গল্প রয়েছে। তার সঙ্গে মিষ্টান্ন সম্পর্কে তার কি কৌতূহল ছিল সেটুকুনি আলোচ্য মূল বিষয়। আগের পর্বে আমরা দেখেছি স্বামীজির বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিশেষত মাছ, মাংস, মাছের ঝোল, এই সমস্ত বিষয়। আজকে ঝাল এবং রাঁধুনি স্বামীজিকে কেমন লাগে দেখে নিন, আপনারা শুনে নিন তার গল্প। আমাদের ধর্মীয় হিন্দু ধর্মের শাস্ত্রে অনুসারে যেটা পালিত হয়ে থাকে যে সাধু সন্ন্যাসী যারা তারা নিরামিষ ভোজী হবেন, এরকম একটা প্রচলিত ধারণা আমাদের সমাজে রয়েছে। কিন্তু স্বামীজি ছিলেন তার ব্যতিক্রমী একজন মানুষ। তিনি এই ধারণাটা সম্পূর্ণরূপে নির্মূল করতে পেরেছিলেন এবং তিনি কিন্তু রীতিমতন মাছ, মাংস সমস্ত কিছুই ভক্ষণ করতেন এবং ধর্মের সাথে যে আমিষ বা নিরামিষের কোনো সম্পর্ক নেই সেই বিষয়টা তিনি মানুষের সামনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং এই বিষয়ে একটা ছোট্ট গল্প রয়েছে, সেটা আমি আগে বলি। স্বামী অভেদানন্দর জবানিতে আমি পড়ে শোনাচ্ছি। বলছেন তিনি, সেদিন নরেন বলিল, চল আজ তোদের কুসংস্কার ভাঙিয়ে দিই। এই কথা বলে তিনি তার যে সহযোগী ছিলেন সন্ন্যাসীরা, তাদেরকে নিয়ে সোজা চলে গেলেন কোথায় না, বিডন স্ট্রিট, যেখানে তৎকালীন সময়ে মিনার্ভা থিয়েটার ছিল, সেই অঞ্চলে তিনি চলে গেলেন এবং ওখানে পিরুর দোকানে গিয়ে তিনি সকলের জন্য অর্ডার করলেন কি, ফাউল কারি। ফাউল কারি হচ্ছে, পরবর্তীকালে যখন রামকৃষ্ণ জানতে চাইলেন যে কিরে তোরা কোথায় গিয়েছিলিস, তখন অভেদানন্দ বলছেন যে আজকে আমাদেরকে নরেন ফাউল কারি খাওয়াতে নিয়ে গেছিল পিরুর দোকানে। তো এই ফাউল কারি যখন বললেন, তার সঙ্গে তিনি বললেন মুরগির ডালনা, অর্থাৎ বাঙালি কথ্য ভাষায় এই ফাউল কারি হচ্ছে মুরগির ডালনা। তো এইভাবে তিনি তার সহযোগীদের যেমন নিরামিষ খাদ্যের আসক্তি ভেঙে আমিষে প্রবেশ করিয়েছিলেন, সেরকম স্বামীজি কিন্তু শুধু যে ভারতবর্ষের মানুষের মধ্যেই খাদ্যের বিষয়টা প্রচার করেছিলেন তা কিন্তু নয়, বা তিনি যখন বিদেশে ছিলেন তখন তিনি কিন্তু মানে ভারতীয় ধর্মের যে প্রচার, হিন্দু ধর্মের যে প্রচার শুধু তা কিন্তু করেননি, তার সাথে ভারতীয় খাদ্য সংস্কৃতিরও একটা বিস্তর প্রচারও তিনি করেছিলেন। এবং বিদেশে থাকার সময় তিনি যে ভারতীয় রান্নার বা ঝালের অভাব অনুভব করতেন, তার জন্য কিন্তু মাঝে মধ্যেই তিনি রান্না করে নিতেন। তো এরকমই একটি গল্প শোনা যায় যে স্বামীজিকে ভারতবর্ষ থেকে তার শিষ্যরা বড়ি, হিং বড়ি, তারপরে আম তেল এবং ভারতীয় বিভিন্ন মশলা দ্রব্য প্রেরণ করতেন। এবং স্বামীজি সেই সমস্ত মশলা কি করতেন, সবসময় তার পকেটের মধ্যে ভরে নিয়েই ঘুরতেন এবং প্রয়োজন মানে যখনই সুযোগ পেতেন তখনই তিনি যে করে হোক কোনো রকম বাটার ব্যবস্থা করে সেই সমস্ত মশলা বেটে নিজের হাতেই কিন্তু রান্না করতেন এবং সমস্ত মানে বিদেশি শিষ্য বা যারা থাকতেন তাদেরকে কিন্তু তিনি রান্না করে ভারতীয় সংস্কৃতির রান্না খাওয়াতেন। তো সেই সময় ইংল্যান্ডে যে ভারতীয় কারি হিসেবে কি প্রচলিত ছিল না, মাংস টুকরো টুকরো করে কেটে সেটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটানো হতো এবং কিছুক্ষণ পর তার মধ্যে কিছু মশলা, কারি মশলা যেটা, সেটা দিয়ে একটু লবণ দিয়ে রান্না করে এইভাবে কারি রান্না করা হতো। কিন্তু স্বামীজির আবার এই পদ্ধতি একদমই পছন্দ ছিল না এবং তিনি সেই কারণে কি করতেন, যখনই কারোর বাড়ি বেড়াতে যেতেন, কোনো গৃহস্বামী কোনো নিমন্ত্রণ করেছেন, খাওয়ার আয়োজন করেছেন হয়তো, তো সেখানে গিয়ে গৃহস্বামীর অনুমতি ক্রমেই তিনি তাদের রান্নাঘরটি ব্যবহার করতেন এবং মানে অনেক জায়গায় দেখা গেছে তিনি তার পকেটে ভরা মশলা দিয়ে সুস্বাদু সব রান্না নিজ হস্তেই করেছেন এবং তাদের সবাইকে খাইয়েছেন।
তা বিদেশে যখন তার শিষ্যরা এবার স্বামীজির একটা বিষয় ছিল, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝাল প্রীতি। তিনি কিন্তু ঝাল ছাড়া মানে বাঁচতেই পারবেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিদেশে। তো একবার এরকমই লঙ্কার দাম ছিল 3 শিলিং, একটা লঙ্কার দাম মানে যেটা ভারতীয় মুদ্রায় প্রায় তৎকালীন সময়ে 3 টাকা। এবং একটা টাইম দেখা গেল যে সেখানে লঙ্কা প্রায় মানে অমিল হয়ে গেছে, খুব অভাব, চাহিদা প্রচন্ড বেড়ে গেছে কিন্তু অভাব দেখা দিয়েছে। তা স্বামীজির তো লঙ্কা ছাড়া চলবে না। তখন তিনি কি করলেন, তার এক শিষ্যকে উইলিয়াম হোয়াইটের দোকানে পাঠালেন, যে করে হোক লঙ্কা জোগাড় করে আনতে। এবং সেখান থেকে তিনি কোনো রকমের 3টি লঙ্কা জোগাড় করেছিলেন এবং তার একটিও কিন্তু ছাড়েননি, একদম কচমচিয়ে তিনি রান্নার সাথে খেয়েছিলেন। এবং অসুস্থ থাকার সময়ে যখন তাকে বিভিন্ন ঝাল ছাড়া দ্রব্যাদি খেতে দেওয়া হচ্ছে, তার কিন্তু পোষাচ্ছে না। দেখা যাচ্ছে যে তিনি মিষ্টি মুখ হওয়ার জন্য কচমচিয়ে কাঁচা লঙ্কা খেয়ে ফেলছেন। তো এরকমই লঙ্কার যে ঝালের প্রীতি, সেই নিয়ে বেশ কিছু মজার গল্প রয়েছে। উনি যখন বিদেশের তার শিষ্যদেরকে এরকম রান্না করে খাওয়াতেন, তার শিষ্যরা ওরকম তার রান্না খেয়ে প্রায় মানে উন্মত্তের মতো চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে সে মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করত। কিন্তু সব থেকে এখানে ভাবার বিষয় বা ভালো লাগার বিষয় যেটা, যে এই যে বিদেশি শিষ্যরা এত কিছু এত মানে অসহনীয় ঝাল হওয়া সত্ত্বেও কিন্তু স্বামীজির এই রান্না করা খাবার ফেলতো না। কারণ তাদের বক্তব্য ছিল যে স্বামীজি যদি রান্না করতে পারেন তাহলে আমরা খেতে পারবো না কেন। এবং অনেক কষ্ট সহ্য করেও কিন্তু তারা এই রান্না স্বাদ গ্রহণ করতেন এবং খেতেন। এরকম একটা মজাদার গল্প হচ্ছে, স্বামীজি একবার যেখানে আছেন ইংল্যান্ডে, সেখানে তো তিনি মাঝে মধ্যেই নিজের রুচি মতন কচুরি, চচ্চড়ি, আলু চচ্চড়ি বা আলুর দম ইত্যাদি তো ঝাল ঝাল করে রান্না করতেন। তো একদিন কি হয়েছে, তিনি আলু চচ্চড়ি, কচুরি ইত্যাদি রান্না করেছেন। কিন্তু রান্না করলে কি হবে, সেই রান্নার ভাগ কিন্তু তিনি তার যে তৎকালীন সেখানে যে সহায়িকা ছিলেন মিস কেমরিন, তিনি তার জন্য কিন্তু কোনো রান্না রাখেন। এবার এটা দেখার পরে কেমরিন ভীষণ রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে আপনি নিজেই খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আমার জন্য রাখলেন না। তো এই কথা শোনার পরে স্বামীজি পরের দিন তার জন্য আবার আলু চচ্চড়ি আর কচুরি করেছেন এবং দুখানি কচুরি রেখে দিয়েছেন। এবং কেমরিন এসে আসার পরে তাকে যখন খেতে দিয়েছে, সে তো খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সে যখন প্রথমে সে জিজ্ঞেস করেছে এটা কিভাবে খেতে হয়, মিষ্টি দিয়ে খেতে হয় না নুন দিয়ে খেতে হয়। স্বামীজির এক শিষ্য সঙ্গে ছিলেন, তিনি বলেছেন লবণ দিয়ে খেতে হয়। এবার উনি চচ্চড়ির বাটি থেকে মানে একটুখানি আলু চচ্চড়ি মুখে নিয়ে বিভৎস চিৎকার করে নিজের 2 হাত দিয়ে 2 গালে ক্রমাগত চাপড়াচ্ছেন, এত ঝাল যে তিনি আর সহ্য করতে পারছেন না এবং স্বামীজিকে ভালো মন্দ কথা শোনাচ্ছেন। তো এই ছিল স্বামীজির ঝালের খবর, ঝাল প্রীতি। কিন্তু একবার একজন স্বামীজিকে বলেছিলেন, আচ্ছা আপনি এত ঝাল কেন খান? তখন স্বামীজি বলেছিলেন, সারা জীবন পথে পথে ঘুরে বেরিয়েছি, বুড়ো আঙুলের টাকনা দিয়ে ভাত খেয়েছি, এই ঝাল ছিল বলেই সেই ভাতগুলো আমি খেতে পেরেছি। এবং স্বামীজির রামকৃষ্ণ দেবের মৃত্যুর পর বরাহনগরের যে সাধন ভজন স্থল ছিল, সেখানে থাকার সময়ে মুষ্টি ভিক্ষা যে আনতো, সেই মুষ্টি ভিক্ষা মানে এতটাই তখন অভাব অনটনের মধ্যে চলছিল স্বামীজির সংসার বা তার শিষ্যদের নিয়ে যে সংসার আর কি। সেই মুষ্টি ভিক্ষা আনার পরে সেই চাল তারা ফুটাতো এবং সেই ফুটন্ত চাল কাপড়ে ছেঁকে নিয়ে মানে ভাত করে তার সাথে লঙ্কা আর লবণের জল, এই দিয়েই তারা কিন্তু দীর্ঘ বছর মানে খাদ্য, যে বেঁচে থাকার খাদ্য গ্রহণ করে গিয়েছেন। তো স্বামীজির উত্তর ছিল এটাই যে সারা জীবন যেখানে লঙ্কা দিয়ে খেতে খেতে তার জিভের স্বাদই গেছিল বদলে, এবং তিনি সেই জন্য লঙ্কা ছাড়া খেতে পারতেন না। এবং সব থেকে মজার বিষয়, বিদেশের মাটিতেও যখন তিনি ঘুরছেন
তখন ঝাল যেমন ছিল তেমন কিন্তু আম তেল তিনি কিন্তু খুব ভালোবাসতেন, এবং এই আম তেলের আচারেরও কিন্তু জোগাড় ভারতবর্ষ থেকে তার জন্য পাঠানো হতো। তা এবার এই ছিল স্বামীজির ঝাল এবং নোনতার কথা। এবং রাঁধুনি স্বামীজি সম্পর্কে যেটা জানা যায়, তিনি এতক্ষণ তো বললামই, তিনি বিভিন্ন সুযোগে বিভিন্ন জায়গায় রান্না করতেন, এবং যখন তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, মুম্বাই থেকে জাহাজে উঠবেন, তার ঠিক আগেই তিনি 14 টাকা খরচ করে তার যে সহযোগীরা ছিলেন তাদের প্রত্যেককে নিজে হাতে পোলাও রান্না করে খাইয়েছিলেন। এর আগের পর্বে আমি বলেছি স্বামীজি কিরকম ফুলুরি বানাতে পারতেন। তো দেখা যাচ্ছে যে রাঁধুনি হিসেবে স্বামীজি কিন্তু যথেষ্ট পটু ছিলেন, অর্থাৎ কোনো কিছুতেই সন্ন্যাসী যেমনি মানে স্বনির্ভরশীল হয়, সেই রকমই দেখা যাচ্ছে যে স্বামীজি কিন্তু ভীষণভাবেই স্বনির্ভরশীল ছিলেন। কোনো কিছুতেই কিন্তু তিনি কারোর উপরে সেরকম ভাবে নির্ভর করার প্রয়োজন বোধ করতেন না। একবার একজন সাহেব, গুডউইন সাহেব কে তিনি ভারতবর্ষ থেকে পাঠানো বড়ি খাইয়েছেন। সেই বড়ি খেয়ে সাহেব মহাশয় মানে বিচলিত হয়ে পড়েছেন। তিনি কি বলেছেন সেটা আগে পড়ে শোনাই। এরকম বদ গন্ধওয়ালা জিনিস ভারতের লোকে খায়? তবে স্বামীজি এই গুডউইনের তালিকায় কিন্তু একটা সময়ের পরে এই বড়িকে কিন্তু ঢুকিয়েই ছেড়েছিলেন, অর্থাৎ তিনি কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের বড়ির প্রতি আকৃষ্ট হন এবং খাদ্য তালিকায় খুব সমারোহে গ্রহণ করতে। আর যেটা বলার সেটা হচ্ছে একটা দারুণ রেসিপি, ছোটবেলাকার তৈরি করা রেসিপি, সেটা একটুখানি বলি। স্বামীজিরা ছোট যখন ছিলেন তখন তার সহযোগী বন্ধু বান্ধব মিলে একটা ওই ক্লাব মতন চালাতেন, ফুড ক্লাব টাইপের। সেখানে বিভিন্ন ধরনের রান্নাবান্না তারা করতেন। তো একবার কি করেছিলেন, হাঁসের ডিমকে ভালো করে ফেটিয়ে সেটাকে চাল দিয়ে খুব ভালো করে মেখে আলু আর লবণ দিয়ে জলে ফুটিয়ে এক ধরনের খিচুড়ি রান্না করেছিলেন। এবং এই ক্লাবের সম্পর্কে কিন্তু অনেক গল্প শোনা যায়। যে পর্যায়ে এসে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বামীজির মৎস্যপ্রীতির কথা, যেটা আগের পর্বে বলেছিলাম। তিনি সব ধরনের মাছই খেতেন, তার মধ্যে কই মাছ ছিল তার খুব পছন্দের। কিন্তু এর বাইরে ইলিশ মাছ সম্পর্কে একটুখানি বলি। তিনি ইলিশ মাছও কিন্তু খুব পছন্দ করতেন, এবং যেটা জানা যায় যেদিন তিনি মারা যান সেদিন দুপুরবেলাতেও ইলিশ মাছের ঝোল, ঝাল, অম্বল ইত্যাদি তিনি কিন্তু খুব তৃপ্তি ভরে গ্রহণ করেছিলেন। তো এই বিষয়ক একটা তথ্য, যেটা যেটা স্বামী প্রেমানন্দের একটা চিঠির অংশ আমি সামান্য একটু পড়ে শোনাবো। সেখান থেকে যা আমরা জানতে পারছি, তিনি বলছেন, গঙ্গায় একটা ইলিশ মাছ এ বছরে এই প্রথম কেনা হলো। তার দাম নিয়ে আবার কত রহস্য। একজন ছিল, তাকে বললেন, স্বামীজি বললেন, তোরা নতুন ইলিশ পেলে কি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। এবং এরপরই তিনি আহারের সময় অতি তৃপ্তি সহযোগে সেই ইলিশ মাছের ঝোল, অম্বল, ভাজা দিয়ে ভোজন করলেন। দিয়ে বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়ে গেছে, ঘটিবাটিগুলো ছেড়েছি কষ্টে। তার মৃত্যুর পর অমৃতবাজার পত্রিকা লিখেছিল, মিট ইটিং সাধু, মিট ইটিং সাধু বলে একটা হেডিং করেছিল। এই হচ্ছে আমাদের স্বামীজি, যিনি ভারতবর্ষের মানুষকে বাঁচার জন্য অনেক সুন্দর পথ দেখাতে চেয়েছিলেন, যার অনেক কিছু তিনি লিপিবদ্ধ করে গেছেন। আমরা অভাগা, আমরাই সেগুলো পড়ি না, পাঠ করি না। আর সে সমস্ত মূল্যবান বাণী যদি আমরা পড়ি একটু সময় করে, তাহলে বোধহয় জীবনটা আমাদের একটু অন্যরকম হতেই পারে এই অস্থিরতার সময়। যারা সময় করে পড়ে উঠতে পারেন না অথচ স্বামীজি সম্পর্কে জানতে চান, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমার এই ডাক বাক্স অনুষ্ঠানটি তৈরি করা। আমিও ভীষণ আনন্দ পাই এই সমস্ত চিঠি কথাগুলো বলে, আর আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। যারা শোনেন তারা ভালো লাগা থেকে নিশ্চয়ই শোনেন। শুধু একটা অনুরোধ, শোনার পরে একটু জানাবেন আমাকে কেমন লাগে।
একটু উৎসাহ পাই, একটু আনন্দ পাই। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো চিঠি নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে।